FM আবু সাইদ বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। এই দায়িত্ব পালন করতে যে আমার কেন্দ্রীয় প্রেসিডেন্ট অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের কিছু অনৈতিক কর্মকাণ্ড দেখে আমি গত 2 তারিখে তার বাসায় সকালে তাকে বলে দিয়েছি, আপনার সাথে আমি আর কোনো কাজ করব না, আপনি আমার উস্তাদ, আপনার থেকে আমি কাজ শিখেছি, কিন্তু আপনি লোক ভালো না, এজন্য আমি আপনার সাথে কাজ করব না। পরবর্তীতে ওনার গত 5 তারিখে আমি লিখিতভাবে অনলাইনে ওনার হোয়াটসঅ্যাপে এবং নিজে হাতে লেবার কোর্টে আমার পদত্যাগপত্রটি দিয়ে এসেছি। কিন্তু হঠাৎ করে আজকে পত্রিকায়, নারায়ণগঞ্জের 2টা লোকাল পত্রিকায় দেখলাম উনি আমাকে 1 মাসের অব্যাহতি দিয়েছেন এবং কারণ লিখেছেন যে নৈতিক অবনতি, সাংগঠনিক অসদাচরণ এবং আর্থিক। তো বিষয়টা হলো, আমি যখন ওনার সাথে আমার গণ্ডগোলটা বাঁধে, আমি বিগত সম্মেলনের পরে যে দায়িত্ব পালন করছি সকল হিসাব কিতাব শেষ করে ওনার কাছে আমি 15,585 টাকা এখনও পাওনা আছে। উনি এই টাকা নিয়ে খুব গড়িমসি করে এবং বলে আমি এটা নাকি চাঁদা তুলে নিতাম। তা ওনার কর্মকাণ্ডে মনে হচ্ছে উনি আমাকে চাঁদাবাজ বানাতে চায়। এবং অতীতের কিছু কর্মকাণ্ড, যেমন বিগত মজুরি আন্দোলনের সময় আমরা 10টা সংগঠন মিলে একটা জোট আছে, গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন ও গার্মেন্টস শ্রমিক টিইউসি, এটা আমরা 10টা সংগঠন জোট করে মজুরি আন্দোলন করেছিলাম এবং আমাদের দাবি ছিল শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে 25,000 টাকা। কিন্তু এ ব্যাপারে উনি অত্যন্ত সুন্দরভাবে বিচার বিশ্লেষণ করলেন এবং রাষ্ট্রীয় প্রধানদের বোঝাতে সক্ষম হইলেন যে আসলেই শ্রমিকদের মজুরি বাড়ানো দরকার, জিনিসপত্রের দাম বেড়েছে। কিন্তু যখন মজুরি ঘোষণা হবে এর 2 দিন আগে থেকে উনি নাই হয়ে গেলেন এবং ইন্ডিয়ায় গেলেন। উনি কারণ দেখালেন আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমি দেখলাম ওই বিজিএমই থেকে ওনার কাছে 2টা টাকা আসলো। একটা হলো ওনার জুনিয়র অ্যাডভোকেট উদয় শাহর কাছে 16 লক্ষ টাকা এবং সংগঠনে 4 লক্ষ টাকা, যেটা শরীফুজ্জামান শরীফ ওনার অফিস সহকারী গ্রহণ করলেন। পরবর্তীতে এই 20 লক্ষ টাকা থেকে উনি যে টাকাটা পেলেন, ওনার জুনিয়র উদয় শাহ এবং আমাকে সাথে নিয়ে নারায়ণগঞ্জের ব্র্যাক ব্যাংকে গেলেন। তা জানতে পারলাম যে উনি নারায়ণগঞ্জ ক্লাবের একটা সদস্য পদ নেবেন, এই টাকা উনি নিয়েছেন। শ্রমিকদের যেখানে মজুরি বৃদ্ধির আন্দোলন, এটাকে শ্রমিকদের স্বার্থ বিক্রি করে শ্রমিকদের মাথায় বাড়ি মেরে উনি এ ধরনের অপকর্ম করলেন। আমি আসলে শ্রমিক সংগঠনে ওনার হাত ধরে এসেছি, আমি বিষয়টা চেপে গেছি। পরবর্তীতে দেখলাম যে উনি করণী গ্রুপের একটা আন্দোলনে 12,000 শ্রমিক, এই শ্রমিকদের অবৈধভাবে মালিক বের করে দিল এবং একটা পর্যায়ে ফ্যাক্টরি বন্ধ করে দিল। এটা নিয়ে আমরা অনেক মিটিং মিছিল করেছি এবং ডিসি অফিসে ক্রাইসিস ম্যানেজমেন্টের উনি একজন সদস্য, আমি নিজেও একজন সদস্য। তা সেক্ষেত্রে দেখা গেল কি, ডিসি সাহেব, বিগত যিনি ডিসি সাহেব ছিলেন মাহমুদুল হক সাহেব, উনি ওনাকে দায়িত্ব দিলেন যে আপনি যেহেতু লেবার কোর্টের আইনজীবী সমিতির সভাপতি, আপনি এই মামলাটা পরিচালনা করবেন যাতে আমরা শ্রমিকদের তাদের ন্যায্য পাওনা দিতে। উনি কী করলেন, মামলাটা না করে উনি গোপনে থাইল্যান্ড গেলেন। ওই করণী গ্রুপের যিনি মালিক আসলাম ছানি, ওনার সাথে ওখানে দেন দরবার করে এসেছেন এবং এখন এ বিষয়ে যখনই শ্রমিকরা আমাকে চাপ দেয় তখন ওনাকে বললে উনি বলে যে এটা চেপে যাও। তাহলে যে শ্রমিকরা আমাদের কাছে আসলো, তাহলে আমি তাদেরকে কি জবাব দিব? এটা নিয়ে আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি, আমাকে বোঝানো হয়েছে বেশি আবেগ ভালো না। এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে উনি লেবার কোর্টের আইনজীবী সমিতির সভাপতি, সমবায় অফিস থেকে একটা রেজিস্ট্রেশন নিয়েছেন এবং ওই লেবার কোর্টে বসে
উনি শ্রমিকদের শোষণ করছেন এবং মালিকদের কাছ থেকেও অর্থ হাতিয়ে নিচ্ছেন। শ্রমিকদের বলেন লেবার কোর্ট হচ্ছে শ্রমিকদের শেষ ঠিকানা, ওখানে বসে উনি মামলা দেয়। যেমন রূপসী গ্রুপের 18 জন শ্রমিক মামলা দিছে, কিন্তু এই মামলা চলতেছে, ডিলে ডেট হয়, এটার সমাধান না করে ওই মালিকের কাছ থেকে উনি টাকা আনে ওনার জুনিয়র উদয় সাহারে দিয়ে। আবার দেখা যাচ্ছে মাদার কালার ফ্যাক্টরির 12 জন শ্রমিক, আরও একটা মহিলা সহ 13 জন, মামলা চলতেছে, 2 বছর 3 বছর পার হয়ে যায়, ওনার মামলার কোনো অগ্রগতি নেই, কিন্তু মালিকের কাছে ওনার দেন দরবার ঠিকই চলে। শুধু তাই নয়, কিছুদিন আগে আবির পেশনে 205 জন শ্রমিককে তাদের নামে মামলা দিল, তাদেরকে আউট করে দিল। এটা ডিসি অফিসে বসে 5 ঘন্টা মিটিং করে, ওখানে ডিসি জেনারেল আলমগীর হোসেন, এডিএম মহোদয়, নীলুফা ইয়াসমিন এবং ওই সময় মেজর আফসান সাহেব থেকে এবং বিকেএমই প্রতিনিধি, কলকারখানার ডিআইজি সহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সবাই মিলে 5 ঘন্টা আলোচনা করে সিদ্ধান্ত হলো যে ঠিক আছে, আপনি এটা অন্যায় করেছেন। মালিক কর্তৃপক্ষ সামান্য একটা ঠেলা ধাক্কার কারণে হয়তো 8-10 জন জড়িত থাকতে পারে, 205 জন তো থাকতে পারে না। সর্বশেষ 20 জনকে আউট করে দেওয়া হলো, তাদের টাকা দিয়ে দেওয়া হলো 20 ধারায়, কিন্তু 185 জনকে আমরা ঢুকিয়ে দিয়েছি। উনি সবাইকে একটা নোটিশের জবাব দিয়ে বলল মামলা আমি তুলে ফেলবো, এটা নিয়ে চিন্তা করো না। কিন্তু দেখা যাচ্ছে এখনও মামলাটা ঝুলিয়ে রেখেছেন, তদন্ত রিপোর্টও হয় না। এখন একজন শ্রমিক বিদেশে যাবে, সেই মামলার কারণে তার থানার ক্লিয়ারেন্স পাচ্ছে না, বিদেশে যেতে পারছে না। আমি গতকালকেও ডিসি অফিসে যে ডিসি জেনারেল আলমগীর হোসেন স্যার এবং এডিএম জনাবা নীলুফা ইয়াসমিন মহোদয়কে এ বিষয়ে বলে এসেছি। এবং গত কিছুদিন আগে নারায়ণগঞ্জের জেলার এসপি যিনি, ওনার সাথেও আমরা একটা মিটিং করেছিলাম, ওখানেও বলে এসেছি। এখন একটা শ্রমিক যখন ওনাকে ফোন দিল মামলা তোলার ব্যাপারে, উনি শ্রমিককে বলে 5,000 টাকা করে দিতে হবে সবাইকে, তাহলে 205 জন শ্রমিককে 1,25,000 টাকা ওনাকে দিতে হবে, তাহলে মামলা তুলব। তখন ওই শ্রমিকটা বলে এরকম তো কথা ছিল না, আপনি তো বলেছেন মামলা উঠে যাবে, মীমাংসা হয়ে গেছে। শুধু তাই নয়, এখানে লেবার কোর্টে বসে, লেবার কোর্টের সবচেয়ে যার মামলা ছিল একজন শ্রমিক নেতা, জাগো বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সভাপতি নূর আলম, তার এই অনেক মামলা সে পরিচালনা করত, অনেক কষ্ট করত। তার উপরে হঠাৎ করে 5ই আগস্টের উপরে তার নামে ব্লেম আনা হলো যে আওয়ামী লীগের দোসর। তাকে প্রেস ক্লাবের সামনে তার সংগঠনের বর্তমান যে নারায়ণগঞ্জ জেলার সভাপতি দিছে রমজান শেখের নেতৃত্বে তাকে উপরে হামলা করা হলো, পিটানো হলো প্রেস ক্লাবে। এবং শেখ হাসিনা এবং শামীম উসমানরা যে মামলায় জড়িত, ওই মামলার আসামি করা হলো তাকে এই লেবার কোর্ট থেকে সরানোর জন্য, এবং সে যে সঠিক শ্রমিকদের ন্যায্য পাওনা আদায় করে দিচ্ছিল, এখান থেকে এই লেবার কোর্ট থেকে তাকে সরানোর জন্য এই ষড়যন্ত্র মামলাটা তার নামে দিল। শুধু তাই নয়, উনি আসলে শ্রমিক নেতার নামে একজন মাফিয়া। উনি বিভিন্ন সময় আমাকে দিয়ে এবং ওনার সহকারী উদয় শাহ, নাজমুল হাসান নান্নু মহানগরীর সভাপতি, বিভিন্ন জায়গাতে চাঁদা আনাতো। এই মডেল গ্রুপের নিট কনসার্ন থেকে ওই আইনে ওনার কাছে দেওয়া হয়, কিন্তু আমি তো এতে চাঁদাবাজ হিসেবে পরিচিতি লাভ করতেছি, আমার তো ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এসব কারণে আমি ওনার কর্মকাণ্ডে খুবই বিরক্ত। বিভিন্ন সময় যেসব আন্দোলন, রাজ অ্যাপারেলসের শ্রমিকদের নিয়ে আন্দোলন করেছি, শ্রমিকরা বেতন পাওয়ার পরে 12% করে দিয়েছে, এবং ওই শ্রমিকরা ওনার বাসায় যে একবার 80,000, একবার 81,000, একবার 60,000 টাকা দিয়ে আসছে, আর একটা কিস্তি পাবে, এটাকে আমি ধরিও না। কিন্তু উনি আমার নামে আর্থিক অভিযোগ নিয়ে আসে। তো যাই হোক, এখানে শ্রম সচিবের উপরে অন্যায় প্রভাব বিস্তার করতে যে অনৈতিক কর্মকাণ্ড, অনৈতিক সুবিধা নেওয়ার কারণে শ্রম সচিব শফিকুজ্জামান তার উপরে বিরাগভাজন হন এবং RMGTCC মেম্বার থেকে ওনাকে বাদ দিয়ে দেন। এবং উনি যে সংগঠন করেন, এই সংগঠনের লাইসেন্স স্থগিত করে রাখেন। বর্তমানে ওনার কর্মকাণ্ড নিষিদ্ধ। এরপরে উনি লেবার কোর্ট ব্যবহার করে উনি জোরালোভাবে কাজকাম করে যাচ্ছেন। শুধু তাই নয়,
বিগত ফ্যাসিস্টের সময় যারা এই আজমির উসমানের সঙ্গী ছিল, ওই যে মামুন বিসিকের, তাকে উনি আশ্রয় দিল এবং ওনাকে মহানগরী কার্যকরী সভাপতি করলো। তারপরে স্বেচ্ছাসেবক লীগের রাজীব চৌধুরী, তাকে মহানগরের সেক্রেটারি করলো। এবং রমজান শেখ, সে বিসিকের ইমরান দেওয়ানের সাথে যুবলীগের রাজনীতি করত, তাকে এখন সভাপতি করলো। এবং পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নীরব নামে তারে জেলার সেক্রেটারি করলো। এই নারায়ণগঞ্জের শিল্পকে অস্থিরতা করার জন্য এবং নিজের চাঁদাবাজির রাজত্ব কায়েম করার জন্য এইসব ফ্যাসিস্টের দোসরদেরকে সে বিভিন্ন দায়িত্বে বসিয়েছে। তার এই কর্মকাণ্ড আমার ভালো লাগে না, যে কারণে আমি রিজাইন দিয়েছি। শ্রম সচিবের বিরুদ্ধে সে এভাবে লেগে কাজগুলো করছে বললাম। ক্রাইসিস, এখন বিষয়টা হলো আমি আইনানুগভাবে আমি রিজাইন দিতে পারি এবং আমি তার কাছে 15,585 টাকা এখনও পর্যন্ত পাচ্ছি। কিন্তু সে অনৈতিকভাবে, যেখানে আমি 2 তারিখে তারে বলেছি যে আমি রিজাইন দেব, আপনার সাথে কাজ করব না, আপনি লোক ভালো না, এবং 5 তারিখে রিজাইন লেটার দিয়েছি। তারপরে সে গতকালকে আজকের পত্রিকা দেখা গেল সে উল্টো আমাকে অব্যাহতি দিয়েছে 1 মাসের। এটা আইনত সম্পূর্ণ অবৈধ বিষয় এবং যে 2টা পত্রিকায় উনি লিখেছেন, এই লেখার তীব্র প্রতিবাদ আমি জানাচ্ছি। এবং উনি একজন আইনজীবী মানুষ, উনি কিভাবে এ ধরনের বেআইনি কাজ করতে পারে, এটা আমি নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের দপ্তরে, সেনাবাহিনী, কলকারখানা, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, বিকেএমই, বিজিএমই, কলকারখানা অফিস সহ যাদের সাথে আমি এই নারায়ণগঞ্জ জেলায় কাজ করেছি, ওনারা আমাকে চিনেন। আমি যেসব শ্রমিকদের সাথে কাজ করেছি, ওনাদের সাথে যদি কোনো অনৈতিক, অর্থনৈতিক এই যে বিষয়গুলো লিখেছে, তার বিন্দুমাত্র কোনো সম্পর্ক নাই। যদি কেউ আপনাদের কেউ বলতে পারেন সামনে আসবেন, আমি নারায়ণগঞ্জ আছি, আমি নারায়ণগঞ্জ করব। আমি শ্রমিক রাজনীতি শিখেছি, আমি এই শ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার থাকব। এর আগেও ওনার সাথে মাহমুদ হোসেন কাজ করত, সাইফুল ইসলাম কাজ করত, সেলিম বাসদের যিনি নারায়ণগঞ্জ জেলার সভাপতি, এই সেলিম মাহমুদ ওনার সাথে কাজ করত। এছাড়া অনেক মানুষ ওনার সাথে বিগত বছরগুলোতে কাজ করেছে। ওনার এই নানা রকম অনিয়মের কারণে ওনারা সবাই বিরক্ত। তা যাই হোক, ওনার ফলাফল উনি ভোগ করবে। উনি বিভিন্নভাবে আমাকে হুমকি দিচ্ছে, নারায়ণগঞ্জ কিভাবে আমি কাজ করি। আমি তো এই নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশের এই গার্মেন্টস শ্রমিকদের আমি সেবা দিয়ে যাব। আমার এ ব্যাপারে আমি প্রশাসনের সকলকে জানিয়ে রাখতে চাই, আমি যদি বিগত দিনে ভালো কাজ করে থাকি, আপনারা আমার পাশে থাকবেন। নারায়ণগঞ্জ যাতে স্থিতিশীল থাকে সে ব্যাপারে আমি বিগত দিনে কাজ করেছি, আপনারা জানেন। আপনাদের সবার দোয়া চেয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও।